নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। জানাবো, হাসিনার বিচার না করা হলে জাতিসংঘে অপরাধ করা হবে। জানাবো, যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে বললেন দুদু। জানাবো, জ্বালানি তেল নিয়ে সুসংবাদ, নেপথ্যে চীন। এবং সর্বশেষ জানাবো, ভারতের 4 নারী সহ 9 বাংলাদেশি গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে যখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি, বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়া তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময় ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব। সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচনের সময় নিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে, তারপর থেকে নির্বাচন আয়োজন করার সব দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলে নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যে 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরো গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকবো যে কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। নির্বাচন নিয়ে কথা বলার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে আপনাদের সব বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে, জাতিকে বঞ্চিত করবে না। তিনি আরো বলেন, আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইবো আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এর জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিতে নীতির কাঠামোর আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। হাসিনার বিচার না করা হলে জাতিসংঘে অপরাধ করা হবে। শেখ হাসিনার বিচার না করা হলে তা জাতিসংঘে অপরাধ করা হবে বলে মন্তব্য করেছে ইসলামী আইনজীবী পরিষদ। বক্তারা বলেন, হাসিনা সরকার জাতিসংঘে যা করেছে তার বিচার না হলে জাতিসংঘে অপরাধ করা হবে, কিন্তু এ বিষয়ে তেমন কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকার গঠন হওয়ার পরও ফ্যাসিস্ট রিজিমের মন্ত্রী, এমপি, দালাল, পাবলিক সার্ভেন্ট, এলাকার নেতা, পাতি নেতা, মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। অনেকেই দেশের আত্মগোপনে থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো? কেন
দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না। বিচারে কোনো অবহেলা বা আপোষ দেশবাসী কোনোদিন ক্ষমা করবে না। তারা আরো বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল PR পদ্ধতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে। ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্য PR পদ্ধতির প্রয়োজন। যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বললেন দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে, সরকারকে বিএনপি ব্যর্থ দেবে না। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হয়তো কিনা সন্দেহ আছে। সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন থেকে মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাওলানা ভাসানীকে তার হাতে গড়া আওয়ামী লীগ কখনো সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন করেনি। জ্বালানি তেল নিয়ে সুসংবাদ, নেপথ্যে চীন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, আগামী বছর বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বাড়তে পারে। ওপেক বহির্ভূত দেশগুলোতে তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধির পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে। IEA জানায়, 2025 সালে দৈনিক 10 লাখ ব্যারেলেরও বেশি তেল উত্তোলন করা হতে পারে। এর প্রধান কারণ চীনের দুর্বল অর্থনীতি, কেননা বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। দেশটির অর্থনীতি সেপ্টেম্বরে ক্রমাগত হ্রাস পেয়েছে। এছাড়া চীনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ছে, ফলে কমছে জ্বালানি তেলের চাহিদা। চলতি বছর বৈশ্বিক তেলের চাহিদার উপর মূল চাপ ছিল চীনের চাহিদা। এটিকে পেট্রোলিয়াম রপ্তানিকারক 13টি দেশের বাইরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, আর্জেন্টিনা এবং ব্রাজিলের তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশগুলো সম্মিলিতভাবে দৈনিক 15 লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির পথে রয়েছে, যা IEA এর তেল ব্যবহার বৃদ্ধির পূর্বাভাসে চেয়ে বেশি। অন্যদিকে ওপেক প্লাসভুক্ত দেশগুলো তাদের 22 লাখ ব্যারেল দৈনিক উৎপাদন কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে। আগামী জানুয়ারি মাস থেকে উৎপাদন কোটা বাড়ানোর কাজ শুরু করতে পারে তারা। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাসভুক্ত দেশগুলো তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলেও 2025 সালে বৈশ্বিক চাহিদার তুলনায় দৈনিক 10 লাখ ব্যারেলের বেশি তেল উদ্ধৃত থাকবে। কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটি একটি শিথিল সরবরাহ পরিস্থিতি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম। IEA জানিয়েছে, মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় ও তার ডু দি বিজনেস নীতির ফলে যুদ্ধের পরিস্থিতি পাল্টাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রশমন ও মধ্যপ্রাচ্য অস্থিরতা হ্রাস পেতে পারে। এর প্রভাবে তেলের বাজারে পড়বে। টানা 6 বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক হিসেবে অবস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত আগস্টে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক রেকর্ড 1.34 লাখ ব্যারেলে পৌঁছেছে বলে জানিয়েছেন US এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন। ভারতের 4 নারী সহ 9 বাংলাদেশি গ্রেপ্তার। 3 দিন পার না হতে ভারতে ফের গ্রেপ্তার হয়েছেন 4 নারী সহ মোট 9 জন বাংলাদেশি নাগরিক। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন পশ্চিমবঙ্গের পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 4 মাস আগে তারা রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে বিথারি ও তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরিচয় গোপন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল তারা। নিজেদের ব্যক্তিগত সঞ্চয়ের টাকা পয়সা ক্রমশ ফুরিয়ে আসা রাতে অবৈধভাবে বাংলাদেশে ফেরার আগে BSF সদস্যরা তাদেরকে আটক করে এবং স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। তবে পুলিশের কাছে জবানবন্দিতে তারা তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখেছে। তাদের নাম ও পরিচয় সঠিক কিনা সেটা খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এদিকে বসিরহাট মহকুমা আদালত বন্ধ থাকায় ওই 9 জনকে বসিরহাট মহকুমা আদালতের পুলিশ কোর্টে হাজির করা হলে বিচারক গ্রেপ্তারকৃতদের 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এর আগে গত 7 নভেম্বর পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কমিশনারেটের খড়দহ থানার পুলিশ 8 বাংলাদেশি নাগরিককে 3টি পৃথক জায়গা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারকৃতদের পরিচয় জানা যায় যে তারা বাংলাদেশে আওয়ামী লীগ দলের সক্রিয় নেতাকর্মী ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।